আমরা আমাদের আজকের ক্লাসে আগের মতোই আমাদের কিছু ইন্সপেক্টর কিছু প্রশ্ন করবো। তবে এই প্রশ্নগুলো আসলে অনেকগুলো প্রশ্ন, তো আমার মনে হয় একেবারে ভাবে সাউন্ড বন্ধ করো সাইফুল, ওইভাবে আসলে পড়তে গেলে শেষ হয়ে যাবে, সময় পাওয়া যাবে না। এই একটা বিষয়। তো আমরা আসলে চেষ্টা করব আমাদের এই প্রশ্নের ধরন অনুযায়ী ধারা কোনটা হবে, কি উত্তর হবে। যাই হোক, আমরা আজকে যেটা আলোচনা করব, মামলার ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি। ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি সাইফুল বলতে পারবা? রংপুর, ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি? স্যার, ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি? ব্রিফ স্যার একটু এই মুহূর্তে মনে যাচ্ছে। বুঝতে পারছি। জসিম বলতে পারবা? জসিম নাই। আরিফ বলতে পারবা? আরিফ, ব্রিফ। স্যার পিআরবি 444 মোতাবেক দিক স্যার। হ্যাঁ, কিন্তু ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি? স্যার মামলার ভুক্তভোগী সংশোধনের লক্ষ্যে স্যার জি থানা স্যার। ভাগ দখল মামলা থেকে। আইনুল বলো তো, ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি? সাউন্ড বন্ধ করো সবাই। স্যার পিআরবি 444 বিধি মোতাবেক বিধি উত্তরের উদ্দেশ্য হলো স্যার মামলা ত্রুটি বিচ্যুতি দূর করা। গুড, এটাই হলো সঠিক উত্তর। অর্থাৎ ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য হলো মামলার ত্রুটি বিচ্যুতি সংশোধন করা, এই তো নাকি? জি স্যার। এটা জি কি স্যার। তোমার মনে নাই সাইফুল? পিআরবিটা মনে ছিল না স্যার। ঘোড়ার ডিম মনে আছে মিয়া, পড়াশোনা পড়ার মতো পড়বা, না হলে হবে না। সামনে পরীক্ষা, ওই আন্দোলনে আন্দোলনে দেখা যাবে তোমরাও আন্দোলনের মধ্যে পড়ে গেছো। আচ্ছা, পিআরবি 444 বিধি অনুযায়ী ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য হলো মামলার ত্রুটি বিচ্যুতি সংশোধন করা। ব্রিফে কি কি বিষয় উল্লেখ থাকে? ব্রিফে বিষয় উল্লেখ থাকে যে সকল ত্রুটি পরিলক্ষিত আছে সেগুলো, এবং মামলার নাম্বার, আয়র নাম, ঘটনাস্থল, বর্ণনা ইত্যাদি সবকিছু উল্লেখ করা থাকে। এবং রুজুকারী অফিসার আহ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বিস্তারিত ব্রিফে উল্লেখ থাকে। ভালো কথা। আচ্ছা, কে মামলার ব্রিফ প্রস্তুত করেন? আমরা লিখব যে পিআরবি 444 বিধি পর্যালোচনা করে দেখা যায়। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লিখতে হবে, যে ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি সেটা একটা প্যারা, কে ব্রিফ প্রস্তুত করেন সেটা একটা প্যারা, আর ব্রিফে কি কি বিষয় উল্লেখ থাকে সেটা একটা প্যারা আসলে। এবং ব্রিফ কিভাবে নিষ্পত্তি করতে হয়, তাহলে কে ব্রিফ প্রস্তুত করে থাকেন, আর আমরা লিখবো যে পিআরবি 444 বিধি পর্যালোচনা করে দেখা যায় যিনি কোর্ট ইন্সপেক্টর তিনি ব্রিফ প্রস্তুত করে থাকেন। আচ্ছা, ব্রিফ প্রাপ্তির পর কিভাবে নিষ্পত্তি করতে হয়, লিখতে হবে যে ব্রিফ প্রাপ্তির পর সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি এই ত্রুটি বিচ্যুতি সংশোধন পূর্বক ব্রিফের চাহিদা অনুযায়ী সংশোধন পূর্বক আদালতকে অবহিত করবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কোন একটা ত্রুটি বিচ্যুত বলে যে প্রতিবেদনটা দেওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা আবার উত্তর দেয় স্যার। বক্তব্যটা হলো ব্রিফ তোমার কাছে দিছে, যা জানতে চাইছে জি স্যার। সেটার উত্তর তো যাও তোমাকে দিতে তাহলে। হবে। জি স্যার। আচ্ছা, কেন করা হয়? তোমার মামলা যে সাউন্ডের সাথে সাথে বন্ধ করো, তোমার ব্যাক সাউন্ড আসে, তুমি মনে হয় ওখানে স্পিকার আলাদা ইউজ করো, এই হেডফোন ইউজ বাদ দিয়ে দাও। তো ত্রুটি বিচ্যুতি যেগুলো পরিলক্ষিত হয় সেটা সংশোধন করিবার উদ্দেশ্যে brief প্রস্তুত। তুমি বুঝতে পারছো না? বোঝা নাই? প্রশ্নটা হলো যে উত্তরের সপক্ষে বিধি সহ আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করতে হবে। আচ্ছা, ভালো কথা। কার কি অপরাধ? পুলিশ অফিসার ক একটি মামলার আসামি খকে গ্রেপ্তার করতে গেলে খয়ের পরিবারের লোকজন ক নামক পুলিশ অফিসারকে চিনতে পেরেও আক্রমণ করে গুরুতর আঘাত করেন। এক্ষেত্রে খয়ের অপরাধ কি? আমার কথা বুঝতে পারছো? আমার কথা কি বোঝো নাই? এত মুশকিল পড়ে যায় তোমাদের ক্লাস করাতে গেলে। না না স্যার। স্যার। আমার স্যার একবার বলেন স্যার।
একজন পুলিশ অফিসার একটা আসামিকে গ্রেপ্তার করতে গেছেন। তা গ্রেপ্তার করতে গেলে আসামি এবং আসামির লোকজন সেই পুলিশ অফিসারকে আক্রমণ করেন এবং গুরুতর আঘাত করেন। এক্ষেত্রে এক্ষেত্রে সংশ্লিষ্ট আসামির অপরাধ কি? বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। এটা এটা কি উত্তর আইনুল, বলতে পারো কত ধারার? আসামির অপরাধ স্যার পেনাল কোডের 224 ধারা স্যার। আহ আর আসামির লোক 225। আসামির অপরাধ পেনাল কোডের 224। 24 24-এ কি আক্রমণের কথা বলা আছে? বাধা আছে স্যার, বাধা। এখানে যে কথাটি বলা আছে কোন ব্যক্তি কর্তৃক তার আইনানুগ গ্রেপ্তার বাধা সৃষ্টি করা, হ্যাঁ এখানে 224। আর 25-এ বলা আছে অপর ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজতের প্রতিরোধ সৃষ্টি করা বা বিরোধ সৃষ্টি করা। এখানে কিন্তু জেনে রাখবা শুধুমাত্র 224 ধারা হবে, কারণ অপরাধটা থেকে তার পরিবারের লোকের অপরাধ চাই নাই। হ্যাঁ স্যার, একটাই হবে, 224 স্যার। এখানে কিন্তু অনেকেই ফাও ধারা তাদের দেওয়ার অভ্যাস, তারা কিন্তু দুটো ধারা দিবে। কি সাইফুল রংপুর, আমার কথা বোঝা গেছে? জি স্যার। একজন পুলিশ অফিসার আসামি ধরতে গেছেন। তো আসামি ধরতে গেলে আসামি এবং আসামির লোকজন ওই পুলিশ অফিসারটাকে আক্রমণ করছে এবং আঘাত করছে। এখন এই যে আঘাতের যে বিষয়টা আছে, এখানে কি আঘাতের জন্য আলাদা কোনো ধারা আসবে না আইনুল? এই একটাই মনে আসবে স্যার, 224। না, আরেকটা ধারা আসবে। 331 আসবে স্যার। 331 331 স্যার। ওই আসামির বিরুদ্ধে 224/331। আমার কথা কি বুঝতে পারছো আইনুল? তাহলে 332 হবে, 32 হলে 33 হবে স্যার। এখানে আমি কথা বলি, এখানে গুরুতর আঘাতের কথা বলা হয়েছে, তো এই গুরুতর আঘাতটা হবে না এখানে। যতই গুরুতর উল্লেখ করা থাক, এখানে 332 ধারা আসবে। ইচ্ছাপূর্বক আঘাতটাই আসবে, এখানে গুরুতর আঘাত। এই গুরুতর আঘাতের কথা হলে গুরুতর আঘাত হবে না, কারণ সেখানে যদি তার শরীরের কোনো অঙ্গহানি হতো। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। গুরুতর আঘাতের প্রশ্ন আসতে গেলে সেটা অবশ্যই 320-এ যে সকল বিষয়কে গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হয়েছে সেটা হতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে এই বিষয়টা জানতে পারলাম। এগুলো কিন্তু প্রশ্নটা হলো তোমার দ্বিধাদ্বন্দ্বের ছড়িয়ে দেওয়ার জন্য। এখানে কিন্তু চাই নাই যে আসামির পরিবার পরিজন যে পুলিশকে আঘাত করেছে এটা তার অপরাধ কি, তার কিন্তু অপরাধ চাওয়া হয়নি, বলছে আসামি এবং তার পরিবার। তাহলে এখানে শাস্তিটা চাইছে শুধুমাত্র আসামির, সেক্ষেত্রে আমরা 225 দেব না। কথাটা ক্লিয়ার? জি স্যার। কর্ণমুখ ব্যক্তি মাতাল অবস্থায় একজন স্ত্রীলোকের শ্লীলতাহানি করে, কত ধারার অপরাধ? নারী শিশু 10 ধারা স্যার। এখানে 310 হবে আইনুল। দুঃখিত, 354 হবে, কারণ 354 তো বাতিল হয় নাই। এখানে কিন্তু বলে নাই তার শরীরের স্পর্শকাতর কোন অঙ্গে স্পর্শ করেছে, 10 আসার সুযোগ নেই। আইনুল ক্লিয়ার? 354 তো বাতিল হয় নাই, মাতাল অবস্থায় ছিল তা আনি করছে। কিন্তু এখানে প্রশ্নে বলা থাকতো যে মাতাল অবস্থায় তার শরীরের এই অঙ্গে স্পর্শ করেন, এটা কিন্তু বলে নাই। আইনুল, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার একটু বলবো নাকি স্যার? হ্যাঁ বলো। 354টা স্যার ওই মারামারির ক্ষেত্রে হয় না স্যার, আক্রমণের ক্ষেত্রে। হ্যাঁ, 354 যে কোনো ক্ষেত্রে হতে পারে। যদি প্রশ্নের মধ্যে বলা হয়ে থাকে যে যৌন কামনা চরিতার্থ, তাহলে 354 আর হবে না, নারী শিশু 10-এ চলে যাবে। কথাটা কি বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। কারণ 354 তো বাতিল করা হয়নি, মারামারি। এখানে বলা আছে কি মাতাল অবস্থায় স্ত্রী ছিল তাহানি করেন। তো মাতাল অবস্থায় ছিল তাহানি করেন, এখানে কি বলা আছে যৌন ছিল তাহানি? তো অনেক বিষয় আছে, জড়াই ধরলেও হবে, তার একটা জামা কাপড় টানলেও হবে,
তাই না? জি স্যার। প্রশ্নটা একটু বুঝতে হবে। কেউ যদি, অর্থাৎ প্রশ্নগুলো এরকমই আসে যে যাতে তুমি ভুল করে নারী শিশু 10 ধারা দাও। তাহলে আমরা একটা জিনিস দেখে নেই, এই যে আমাদের সংশোধন তাহলে এখানে হয়ে যাবে। নারী শিশু 10-এ যদি আমরা যাই, নারী শিশুর যে ধারাগুলো আছে, এই দেখো, তোমরা সাউন্ডটা সাথে সাথে বন্ধ করো, তোমরা এই যে উল্টা পাল্টা চালাও তো সাউন্ডটাতে সমস্যা। দেখো, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তাহার যৌন কামনা চরিতার্থ করে উদ্দেশ্যে তার শরীরের যে কোনো অঙ্গ কোনো নারী বা শিশুর কোনো অঙ্গে স্পর্শ করে। আমার কথা বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। বা কোনো নারীর শ্লীলতা হানি করেন, এই শ্লীলতা হানি করলেও কিন্তু আহ এখানে যে শ্লীলতা হানির যে কথাটা বলা আছে কি, যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে শ্লীলতা হানি। মানুষ তো এই 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 ঘটনাটাই বোঝে না, শ্লীলতা হানির কথা বলা আছে কিন্তু উপরে তো বলা আছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তাহার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোন নারী বা শিশুর কোন অঙ্গে স্পর্শ করেন কিংবা তার কোন অঙ্গ দিয়ে স্পর্শ করেন বা শ্লীলতা হানি করেন, তার মানে কি যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে যদি শ্লীলতা হানি করেন তাহলে সেটা কোথায় আসবে? নারী শিশুর 10 ধারায় আসবে। এই 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 কথাটাই কিন্তু বোঝে না। আরে আমার কি বুঝতে পারছো? এ আওলা সাউন্ড বন্ধ করো না কেন? ঠিক আছে স্যার। বড় বিপদ রে বাবা তোমাদেরকে নিয়ে। যখন কথা বলতেছ তখন অন করে বলো। আমার কথা কি বুঝতে পারছো সোহেল? কি বলো আওলাদ, কি বলবো বলো। জি স্যার, বুঝতে পারছি। না হলে বুঝবো, না হলে জি বলবা, স্যার, বুঝতে বুঝাই দেবো। পারছি। নারী শিশু নির্যাতন দমন আইনে 10 ধারা। এই কোথায় 10 ধারা হবে ঘোড়ার ডিম? আবার এই আবার কি করলো রে, আর এক বিপদ খাইছে রে, কইলাম কি কইলো কি। 354 ধারা, প্যানেল 354 ধারা। প্রশ্ন হলো একজন ব্যক্তি মাতাল অবস্থায় একটা নারীর শ্লীলতাহানি করে, মাতাল অবস্থায়, মাতাল অবস্থায় করুক আর সুস্থ অবস্থায় করুক, এখানে 354 ধারা হবে। কেন নারী শিশুর 10 হবে না? নারী শিশুর 10 পড়তে গেলে প্রথমেই বলা আছে যদি কোনো ব্যক্তি তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে। আমাদের প্রশ্নে কিন্তু বলা নাই যে কোন নামক ব্যক্তি মাতাল অবস্থায় যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে একটা নারীকে জড়িয়ে ধরেন বা শ্লীলতাহানি করেন, তাহলে কিন্তু নারী শিশু 10 ধারা আসতো। আমাদের প্রশ্নে কিন্তু বলা নেই যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এই প্রশ্নের উত্তর কিন্তু 80% লোক চলে যাবে নারী শিশু 10 ধারায়। কি আইনুল তাই যাবে না? কি সাইফুল? স্যার। এই ঝালকাঠি সাইফুল, আমার কথা কি বুঝো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সাইফুল রংপুর। এই সাইফুলের ওখানে এত কথা আসতেছে কেন? তুমি কি ঝামেলায় আছো নাকি ওখানে? যাক, না শোনাই ভালো। তুমি কোনো ঝামেলায় আছো সাইফুল ওখানে? না স্যার। তাহলে কি এটা সংশোধন হয়েছে? বুঝতে পারছো তোমরা? জি জি স্যার। 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 এই প্রশ্নটা তুমি এখন যদি তোমার ফেসবুকের কোনো গ্রুপে দাও, দেখবে বেশিরভাগ লোকে ভুল করবে, সবাই নারী শিশুর 10-এ যাবে, কিন্তু 10-এর কথাটা কি তা কিন্তু প্রশ্নে নাই। ওখানে যদি থাকতো যৌন কামনা তাহলে কিন্তু কথাটা ছিল। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। স্যার, হ্যাঁ, এই প্রশ্ন যদি ফেসবুকে দেওয়া যায়, কিছু না 4-5টা ধারা আসবে স্যার। ওগুলা বাদ দাও, ওগুলা কেরা দিল না দিল। আমরা সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষার কয় তারিখে? স্যার আমাদের পরীক্ষা এমসিকিউ 20 তারিখে স্যার, সামনের মাসে। সামনের মাসের আমরা 1 তারিখ থেকে তোমাদের এমসিকিউ আলোচনা শুরু করব। 1 তারিখ থেকে সকালেও এমসিকিউটা পড়াবো, আর রাতে যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা পড়াবো। তোমরা একটু দান খয়রাত টয়রাত বাড়াই দিও, লোকজন তো না কমতে কমতে সব কমে গেছে। বুঝতে পারছো? জি স্যার। যাই হোক, আমরা যে তবু না সত্যি করে বুঝলে থাকবে স্যার সেই সবকিছু কি কি স্যার সহ্য করে থাকতে তো হবে।
যে কথাগুলো বলতেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ। কেউ যদি চলে যায় তো কিছু করার নাই, আমাদের একটু ভালো করে পড়তে দেখো, পড়াটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এখন বুঝলা, হবে, পরবর্তীতে সময় বুঝবে একটু না। বাড়াইতে হবে। শোনো, তোমার ঝালকাঠি থেকে দুইজন, এই যে আব্দুল্লাহ প্রমোশন হয়েছে, দেখছো এটিএস এ হয়েছে, 2.5 মাস ক্লাস জি করছে, স্যার, আলহামদুলিল্লাহ। 2.5 মাস ক্লাস করছে। ওই যে আমাদের এই কম্বাইন্ড ক্লাসে আসতো একটা ছেলে, ওয়াসিকুল, ওরও প্রমোশন হয়েছে, দেখলাম আজকে ডিউ। তাহলে হলো কি, 12 জন পড়াইলাম, 9 জনে প্রমোশন পাওয়া গেল, কেমন একটা মজার হইলো না? এখন তো বছরে 3 মাস করে বাকি রয়েছে, 4 মাস। জি স্যার, পার্সেন্টেজ। স্যার, হ্যাঁ, বলো। এই যে 12 জন ক্লাস করতে স্যার, এখানে 12-13 জন বা 10 জন, এখনো এরা যদি একটু ভালো করে পড়ে স্যার, এবার কিন্তু লাভ হবে। না, কারণ এগুলো এবার তো পড়ার ইয়া নাই তো। শোনো, আমি বলি এদের, হম তোমাদের তোমাদের সমস্যাটা কোথায়? যেমন তুমি, আমরা তো ভাবছিলাম তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড পাসের মধ্যে থাকবা, কিন্তু তুমি পরীক্ষার হলে আমি একটা উল্টা পাল্টা ভুল করে ফেললা, দিলে আর একটা। আশা আমিও করছিলাম স্যার, কিন্তু ফার্স্ট পার্ট ঠিকই ছিল স্যার, ওই সেকেন্ড পার্টে ওই প্রশ্নটা ভুলে মৃত্যুকালীন গন্ডগোল লাগে। জবানবন্দিটা ভুলে গেছে, তাই না? জি স্যার, একটা ভুলের কারণে আমার একবারে সর্বনাশ। তো 5 মার্ক ছিল, 5 মার্ক হলে তুমি কোথায় যাও? তুমি তো 100-এর ভিতরে থেকে যাও। জি স্যার। যাক, গল্প নাই, আমরা আসি আবার। তাহলে পুলিশ পুলিশ অফিসার গৃহ তল্লাশিকালে প্রতিবেশী খকে অনুরোধ করার পরও তিনি সাক্ষী হতে অস্বীকার করেন। এটা কত দ্বারা? অর্থাৎ পুরো পুলিশ অফিসার যদি গৃহ তল্লাশি করা কালে কাউকে নোটিশ প্রদান করেন, এই পুলিশের নোটিশ পাওয়ার পর যদি কোনো ব্যক্তি তল্লাশি কাজে সাহায্য না করেন, সেক্ষেত্রে তার শাস্তির বিধান কত ধারা? 87 স্যার, 187। 87 স্যার, 87। সরকারি কর্মচারীর কি নোটিশ পাওয়া সত্ত্বেও হাজির না হয়, এটা কি 187 আইনুল? 187। নির্দেশ অমান্য করা। হ্যাঁ, হ্যাঁ, সিআরপিসি সিআরপিসি 103-5 উল্লেখ করা আছে, স্যার যদি তল্লাশি কাজে কেউ সাহায্য না করে তাহলে পেনাল করে 187 ধারা 127 অপরাধ। জন। জি Good. স্যার। তাহলে আমরা কি লিখবো এরকম প্রশ্ন আসলে? কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক নামক পুলিশ অফিসার, তিনি গৃহ তল্লাশির সময় খকে নোটিশ দেন, কিন্তু খ হাজির হয় নাই। আমাদের প্রথমে লিখতে হবে যে সিআরপিসির 103 ধারায় উল্লেখ করা আছে, পুলিশ গৃহ তল্লাশি করার সময় 2 বা ততোধিক ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করতে পারেন। যদি কোনো ব্যক্তি পুলিশের নোটিশ পাওয়ার পরও সেখানে হাজির না হন, সেক্ষেত্রে সেই ব্যক্তি পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক নামক পুলিশ অফিসার গৃহ তল্লাশি করার সময় খ নামক ব্যক্তিকে তথায় হাজির থাকার জন্য নোটিশ প্রদান করলে তিনি ইচ্ছাকৃত হাজির না হওয়ায় খ পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে। এই যে একটা কথার উত্তর, এরকম উত্তর হলে পাসের মধ্যে তোমাকে পাসে দিবে। আর তুমি যদি দাও খ 187 ধারা অপরাধ, ঘটনা সত্যি, তোমার উত্তর কিন্তু সঠিক আছে, কিন্তু তোমাকে নাম্বারটা এভাবে দিবেন। আমার কথা কি বুঝতে পারছো? জি কি স্যার, আমার ঠিক কথা? আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি স্যার। এই জিনিসগুলো শোনো, তোমাদের পরীক্ষার সামনে কি বুঝাবো তোমাদেরকে? যদি ঠান্ডা মাথায় লিখতে না পারো, আবার যদি এমসিকিউ তো পাস না করো, লোকই আছো 12-14 জন, কারে পড়াবো আর কারে পড়াবো না, কত? যাক, গৃহ তল্লাশিকালে পুলিশ কনস্টেবল ক সবার অলক্ষ্যে টেবিলের উপর রক্ষিত মোবাইল ফোন নিজ পকেটে ঢুকালো, এটা কত ধারার অপরাধ? কেউ বলতে পারো? 379। চুরির অপরাধ স্যার, 379। 79 স্যার। হ্যাঁ, গুড, সঠিক উত্তর। কয়ের দখল হতে লাইসেন্সবিহীন অস্ত্র পাওয়া গেল, এখানে কিন্তু বলা হয়েছে কয়ের অপরাধ বর্ণনা করুন। এখানে দেখো, মানে ভুলে যাই, প্রশ্ন আসছে ক নামক ব্যক্তির নিকট একটি লাইসেন্সবিহীন অস্ত্র পাওয়া গেল, উপরে কিন্তু বলা আছে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। আমরা কি করি,
অস্ত্র আইনের 12 ধারা, এ ধারা ও ধারা, কি তাই না? একজন ব্যক্তির কাছ থেকে যদি লাইসেন্সবিহীন কোনো অস্ত্র পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তির অপরাধ কোন ধারা আইনুল? 19-এর ক স্যার, অস্ত্র আইনের 19-এর ক। 19 ক হবে, এখানে 19-এর ক না। তো অথচ দেখা যাবে এই প্রশ্নের মধ্যে অনেকেই অস্ত্র আইনে 12 ধারা জব্দ তালিকা দিয়া থুয়া যে বোঝে নাই, যে মুখস্থ করছে যে প্রশ্নের উপরে কি লেখা আছে। প্রশ্নের উপরে বলছে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। ক নামক ব্যক্তির নিকট একটি অবৈধ বা আগ্নেয়াস্ত্র পাওয়া গেল বা পিস্তল পাওয়া গেল, লাইসেন্সবিহীন পিস্তল পাওয়া গেল, তাহলে আমাদের কি মনে করতে হবে? শাস্তিটা মনে করতে হবে স্যার, ওই লোকের শাস্তি কি পাবে। হ্যাঁ, কিন্তু এখানে তোমরা ওই যে 12 ধারা এ করবো সে করবো, জব্দ তালিকা করবো, অফিসারকে জানাবো, এগুলো ভুয়া, এটা চাই কিন্তু। তার মানেটা কি হলো? মানেটা হলো যে প্রশ্ন না বুঝে উত্তর দিলে তার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব না। মানে প্রশ্ন পাইলে বিনা বিনা লাইসেন্সে অস্ত্র বহন করা গেলে তাকে গ্রেপ্তার করা গেল, এখানে বিনা লাইসেন্সে অস্ত্র বহনকারীর অপরাধ কি? এটা তো তার অপরাধের শাস্তি দিলা দিলা, সাথে যা চাইনি তাও দিয়ে দিলা, তাই না? কে? জসিমউদ্দিন খান? জি স্যার। এই জিনিসগুলো খেয়াল করবা সবাই। জসিম তো ডিউটি করতেছো, তোমার ওখানে কি পানি টানি ঢুকে পড়ছে? ডিউটিটা স্যার আমার বাড়িতে বাড়ি ঢুকছে। আরেকটা বাঁধ ভাঙ্গার সম্ভাবনা বেশি, এই বাঁধ ভাঙলে আমার টিনের ঘরে চালে উঠবে স্যার। এই জন্য খুব মানসিক ভাবে বিপর্যস্ত আছে। একজন বেসরকারি ব্যক্তি পরোয়ানা তামিল করতে পারেন কি? পারলে তার পরবর্তী কাজ কি? এটা কত ধারা? সিআরপিসি 78 ধারা স্যার মনে হয়। তাহলে সিআরপিসি পরবর্তী তার কাজ কি, এটা কত ধারায়? আইনুল? কে বলতে পারো না? কে রংপুর? স্যার পরোয়ানা যেখান থেকে প্রাপ্ত হয়েছে সেখানে আসামি সহ হাজির করবো। বিষয়টা হলো, এটাই হলো সঠিক উত্তর, যে একজন ব্যক্তিকে একজন জনসাধারণ পরোয়ানা বলে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে সিআরপিসির 78 ধারা। এবং 78 ধারায় বলা হয়েছে যে ওই পরোয়ানা মূলে যাকে আপনি গ্রেপ্তার করেছেন, সেই পরোয়ানাটা যে আদালত থেকে এসেছে, সেই আসামিটাকে যদি 76 ধারা অনুযায়ী কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে যে আদালত থেকে পরোয়ানাটা এসেছে সেই আদালতেই তাকে হাজির করতে হবে। ক্লিয়ার না? বোঝা নাই? কি আমার কথা বুঝতে পারছো? জি এখানে স্যার। কি জনসাধারণের হাজির জি করবে স্যার, নাকি বুঝতে স্যার? পারছি। হ্যাঁ, জনসাধারণের দায়িত্ব। এখানে কথা আছে, কিন্তু এখানে কথাটা হলো জনসাধারণকে যদি গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়, জনসাধারণকে তাকে নিয়ে কি থানায় হাজির করবেন না সরাসরি কোর্টে দিবেন? কোথায় দিবেন? থানায় হাজির করবে স্যার। কে? থানায় হাজির স্যার। যদি একটা পুলিশ কথা যে, অফিসার না থাকে থানায় হাজির হবে। হ্যাঁ হ্যাঁ, যদি যদি পুলিশ অফিসার পাওয়া না যায়, সেক্ষেত্রে থানায় হাজির করতে হবে। পুলিশ অফিসার পাওয়া না গেলে মানে? যদি নিকটবর্তী কোনো পুলিশ অফিসার থাকে, তাকে হস্তান্তর করবে, কেন? সেখান থেকে থানায়। জনসাধারণ যদি কাউকে গ্রেপ্তার করে, তাহলে জনসাধারণ কি করবে? তার কি থানার থেকে কি জনসাধারণের কাছে পরোয়ানা দেওয়া হয় না কোর্ট থেকে দেওয়া হয়? কোনটা? কোর্ট থেকে কোর্ট দেওয়া হয় থেকে স্যার। দেওয়া হয়। কোর্ট থেকে দেওয়া হয়। শোনো, এখানে যে বিষয়ে বলা আছে যে যার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে সে গ্রেপ্তার হলে পরোয়ানা সহ নিকটতম থানায় কর্মকর্তার কাছে সমর্থন করতে হবে। 76 ধারা অনুযায়ী জামানত না থাকলে পুলিশ কর্মকর্তা তাকে, আচ্ছা এখানে তাহলে বলা হলো যে এই বিনা পরোয়ানায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করছে কোথায় দিবেন?
থানা। তাহলে আমরা কি লিখবো? সিআরপিসির 78 ধারায় উল্লেখ করা আছে পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই আসামিটাকে পরোয়ানা সহ সংশ্লিষ্ট জনসাধারণ নিকটতম থানায় হাজির করবে। যাক, এরপরে থানার ডাইরেকশন দেওয়া আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কোন অফিসারকে বোঝানো হয়েছে? এটা আমরা কি লিখবো? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কোন অফিসারকে বোঝানো হয়েছে? কোন অফিসারকে বোঝানো হয়েছে? কে? স্যার পিআরবি 201 সিআরপিসি কনস্টেবলের উপরে না, এখানে কর্মকর্তাকে থানা। শোনো, আমি কথা বলি, প্রশ্নটা বলি। যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয় তাহলে তোমাকে সিআরপিসির 4 ত দিয়ে শুরু করতে হবে। সেটা বুঝতে পারছো? আর যদি প্রশ্ন আসে জি অফিসার স্যার। ইনচার্জ, তাহলে 201 দিয়ে শুরু করতে হবে। 201-এর ভিতরে 4 এর কথা উল্লেখ করা আছে। এটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। সেখানে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাহলে আমরা লিখবো সিআরপিসি 4-1 ত অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কনস্টেবল পদের উপরে পদমর্যাদার যে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা কিনা থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে থানার দায়িত্ব পালন করার মতো ক্ষমতাবান। বিষয়টা ক্লিয়ার? এখন জি স্যার। এখানে যদি কেউ পিআরবি 201 দেয়, কেউ যদি পিআরবি 201 দেয়, হ্যাঁ, এটা তাই বলে অপরাধের কিছু নাই। পিআরবি 201 দিলে অপরাধ নাই। এই জন্য কিছু কিছু ক্ষেত্র আছে যে কোনগুলোতে পিআরবি আসবে কোনটাতে আসবে না, এটা আমাদের বুঝতে হবে। কে জসীমউদ্দিন, আমার কথা বোঝা যায়? জি স্যার, বোঝা যায় স্যার। থানা ভারপ্রাপ্ত করতে হলে কার্যবিধি 4-1 মোতাবেক করবো। আর অফিসার ইনচার্জ হলে পিআরবি 201 থেকে করবো স্যার। যাক, আচ্ছা, এটা উত্তর দিতে পারো কিনা দেখো। বলা আছে বিচার চলাকালীন নিম্নবর্ণিত দলিল অবলিক বিষয়সমূহের প্রাসঙ্গিকতা আলোচনা করো। কি বলছে? বিচার চলাকালীন নিম্নবর্ণিত দলিল অবলিক বিষয়সমূহের প্রাসঙ্গিকতা আলোচনা করা। আচ্ছা, দেখ, ককে হত্যার দায়ে ক্ষয়ের বিচার চলছে। মৃত্যুর 1 মাস পূর্বে ক কয়ের নিকট লিখিত একটি চিঠিতে খ কর্তৃক তাকে হত্যার আশঙ্কার কথা উল্লেখ করেছিল। এটি কি আদালতে প্রাসঙ্গিক? এটা কত ধারা প্রাসঙ্গিক? কি হলো? এখন কি কথা বলতে পারো না সাইফুল? স্যার প্রশ্নটা আরেকটু বলুন তো স্যার। আচ্ছা, প্রশ্নের উপরে বলা আছে বিচার চলাকালীন নিম্নবর্ণিত দলিল অবলিক বিষয়সমূহ প্রাসঙ্গিকতা আলোচনা করুন। 1, ককে হত্যার দায়ে খ নামক ব্যক্তির বিচার চলছে। মৃত্যুর 1 মাস পূর্বে ক গয়ের নিকট লিখিত একটি চিঠিতে খ কর্তৃক তাকে হত্যার আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন। এই যে সে আশঙ্কার কথাটা উল্লেখ করে একটা চিঠিতে লিখেছিলেন, এটি আদালতে প্রাসঙ্গিক কিনা, এটা কত ধারায়? স্যার এটা কি সাক্ষ্যনের 32-2 হবে স্যার? কি সাইফুল, কোন ধারা হবে? এটা 47 ধারা স্যার। এটা কোন ধারা জসীমউদ্দিন? 32-1 নি স্যার। গুড। কেউ বলতে পারো কোন ধারা? কি কেউ বলতে পারো না? কি হলো? কেউ বলতে পারো না? সাক্ষ্য আইনে 32-2 দেখো কি বলা আছে। এই জন্য তো বললাম এই আইনগুলো যদি না পড়ো ভুল করবা। 32-2 কি বলা আছে? যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তাহার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দেয় এবং বিশেষ করে যদি তাহার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী পেশাগত কার্য সম্পাদনকালে স্বাক্ষরে বা উহাতে লিপিবদ্ধ করা থাকে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি। এটা 32-2 ধারা।
জেনে রাখবা। জি স্যার। আর একটা আছে, আরো আছে এখানে, পরবর্তী প্রশ্ন তো একই রকম প্রায়। পাওনা টাকা নিয়ে বর্ষার এক পর্যায়ে খকে খ ককে খুন করেন। ভালো কথা। তদন্ত দেখা যায় কয়ের দোকানের হিসাবের খাতায় 1 বছরে ক্ষয়ের নিকট মোট এত টাকা পাওনা ছিল। এটা কত ধারার প্রাসঙ্গিক? অক্ষয় 32-2 স্যার। কোন ধারায়? 32-2 স্যার। না, না এখানে স্যার, 34 না স্যার, এখানে 34 বলে স্যার। এখানে কিন্তু তার মৃত্যুর প্রাসঙ্গিকতা বলা হয়নি, যে হিসাবের খাতায় যে লেখা আছে, ওই যে কথাটা বলা আছে, হিসাবের খাতায় 1 বছরে এত টাকা। তাহলে স্যার 34 হবে স্যার। 34 হবে সাক্ষ্য স্যার। সঠিক স্যার, 34 স্যার। 34 ধারা। আচ্ছা, একটি চোরাই টেলিভিশন দখলে রাখায় অভিযুক্ত হয়েছে। কয়ের বাড়ি তল্লাশিকালে আরো বিভিন্ন ধরনের চোরাই মাল দখলে পাওয়া গেল। কয়ের অপরাধ কোন ধারায়? 411। 413 স্যার, পেনাল করে। কত? 411 স্যার, পেনাল কোড। 411 হবে, 413 হবে না। 413 হতো সে যদি ক্রয় করতো বা বিক্রি করতো। বিষয়টা বোঝা গেছে আরিফ? সঠিক 11 হবে স্যার, অসৎভাবে গ্রহণ করছে স্যার। প্রশ্নটা হলো তার বাড়িতে তার বিরুদ্ধে চোরাই মাল রাখার দায়ে একটা মামলা আদালতে বিচার চলছে। তো পুলিশ এই মামলা তদন্তকালে, আলামত উদ্ধার কালে তার বাড়ির থেকে আরো দুটো টেলিভিশন, চোরাই টেলিভিশন পেয়েছে। তাহলে তার অপরাধটা কোন ধারায়? 11 স্যার। 411 ধারা। কি জসিম, আমার আমার কথা বুঝতে পারছো না, বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। এগুলো পড়বা, না পড়লে তো বুঝবা না বাবা। আচ্ছা, ক স্বীকারোক্তি প্রদান করে যে, ভালো করে বোঝো, ক নামক ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করে যে সে একটি খুন করেছে। ওই খুনের বিচার চলাকালীন আদালত জানতে পারেন যে এই স্বীকারোক্তি প্রদান করায় কয়ের পক্ষে একটি কয়ের নিকট থেকে 1 বিঘা ধানি জমি পেয়েছে। এটা কি? এটা ক ধারার প্রশ্ন। অর্থাৎ একটা হত্যা মামলায় একজন ব্যক্তি আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে। আদালত মামলার বিচারকালে জানতে পারলেন যে ব্যক্তিটা স্বীকারোক্তি প্রদান করেছেন তাকে 1 বিঘা ধানের জমি দেওয়া হয়েছিল, সে কারণে সে স্বীকারোক্তিটা প্রদান করেছে। 24 ধারা স্যার সাক্ষ্য। সাক্ষ্য হ্যাঁ, 24 স্যার। সাক্ষ্য 24 ধারা। বক্তব্যটা হবে যে এগুলো উত্তর কিভাবে লিখতে হবে? স্যার সাক্ষ্য 24 ধারা উল্লেখ করা আছে, ভয়ভীতি, প্রলোভন, লোভ লালসা দেখিয়ে কোনো স্বীকারোক্তি স্বীকারোক্তি আদায় করলে করা তাহা গ্রহণযোগ্য নয়। আলোচ্য প্রশ্নে ক 1 বিঘা ধানি জমির লোভে, বুঝতে পারছো, জি স্বীকারোক্তি স্যার। প্রদান করায় এই ধরনের স্বীকারোক্তি সাক্ষ্য 24 ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য নয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কয়ের মৃত্যুর ব্যাপারে বিশেষজ্ঞ মত প্রকাশ করেন যে বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হয়েছে। বিষক্রিয়ার লক্ষণ সমূহ কয়ের শরীরে প্রকাশ পেয়েছিল মর্মে তদন্তকালে সাক্ষীদের জবানবন্দি আদালতে প্রকাশ পায়। এটা কত ধারা? সাক্ষরে 45 ধারা দেবো স্যার। কত ধারা হবে এটা? কি স্যার 46 দ্বারা হবে মনে হয়। সঠিক উত্তর 46 ধারা, বিষক্রিয়ার লক্ষণ। 46 ধারা এটা। এখানে তার মতামত চাওয়া হয়নি, এখানে তার বিষ প্রয়োগের পরে তার শরীরে যে লক্ষণগুলো পরিলক্ষিত হয়েছে এগুলোর প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে। এরপরে প্রশ্ন হলো, আচ্ছা,
এখানে এজাহার বস্তুগত সাক্ষ্য সূত্রবিহীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে কি বোঝেন? পুলিশ প্রশাসনে কে কখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারেন? আমরা তো জানি 4 তো 208 বললাম, এর সাথে 511 আমরা দেব। কে কখন পারেন? কেউ যদি 551 স্যার। পিআরবি 207 দেয় সেক্ষেত্রেও কে জানি বলছে। বুঝলাম না স্যার। একটু অপেক্ষা করো বাবা। আসসালামু আলাইকুম। একই প্রশ্ন আমরা কেন বারবার করতেছি? কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন সময় আসছিল, তার মানে আমাদেরও কিন্তু এগুলো গুরুত্ব দেওয়া উচিত। কি মনে করো তোমরা? জি স্যার, গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। দেখো, আগে কিন্তু প্রশ্ন আসতো অনামক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা স্বর্ণের আংটি পাইলো, হ্যাঁ, নিজের বাড়িতে ব্যবহার করলো। এখন কিন্তু ওইভাবে আসে না, এটা অনেক ঘুরে পেঁচায় আসে, যাতে তুমি পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাও। এখানে যে প্রশ্নটা আছে, এখানে উপরে দেখো, প্রশ্নের কিন্তু সবসময় উপরের পাতায় কি লেখা আছে। তো এখানে কি বলা আছে? নিম্ন বর্ণিত ক্ষেত্রে ক কি অপরাধ করেছে ব্যাখ্যা দিন। প্রথমে এটা কোনো নাম্বার টাম্বার নাই, এমনি বলছে যে নিম্ন বর্ণিত ক্ষেত্রে ক কি অপরাধ করেছে ব্যাখ্যা দিন। এক, ক রাজপথে একটি সোনার আংটি পেয়ে উহা উহা নিয়ে চলে গেল। তাহলে কি হবে? আমরা আবার মনে করি আগেরটা ভুলে যাই। আমাদের কি মনে করতে হবে? রাজপথে একটা আংটি পেয়ে সে নিয়ে গেল। যদি সে 403 ধারায় অপরাধ করেছে, উত্তর সঠিক, কিন্তু নাম্বার পাওয়া যাবে না, কম। তাহলে কি লিখতে হবে? যে পেনাল কোডের 403 ধারায় উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তি অসাধু ভাবে বা অসৎ উদ্দেশ্যে কোন সম্পত্তি তছরূপ করেন। বিষয়টা ক্লিয়ার? আলোচ্য প্রশ্নে ক নামক ব্যক্তি রাস্তায় তিনি যে স্বর্ণের আংটিটা করে পেয়েছেন, এই আংটিটা থানায় কিংবা এর প্রকৃত মালিককে খুঁজে বের না করে নিজের কাছে রাখায় সে পেনাল কোডের 403 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। একটা উত্তর। এই যে বিভিন্ন গাইডে 2 লাইন লিখছে আর ধারা, 2 লাইন লিখছে আর ধারা, এটা কি ঠিক হলো? কে? শুনুন, ওই যে আমি বললাম না পুলিশের যে গ্রুপ, আমাদের যে ওই কি জানি বলে, পুলিশ সংস্কারের গ্রুপ, তো সংস্কার গ্রুপে আমাকে একজন বললো যে স্যার, আপনি তো ক্লাস টাস নিচ্ছেন, আমাদের বিভিন্ন সময়ে কিছু দেন, আপনি আমাদের একটা ক্লাসগুলো এখানে দিয়েন, আমরা একটু আলোচনা করলাম, আমাদের সময় কাটলো, অনেক 1 লাখের উপরে লোক আছে। চিন্তা করলাম যে এটা দেওয়া ভালো, আমার প্রচারও হলো। কিন্তু ওখানে তো বিভিন্ন মাস্টারের ছাত্ররা আছে, বুঝতে পারছো? এখানে অনুসারী তো অভাব নাই। ওই যে অমুক অমুক কি, ওই কি অনুসারী এটা কয়, ওই যে মিজানুর রহমান আজাহারি, তারপরে কি জানি কয় তাহেরি না কি কি অনুসারী, কত রকমের আছে না? তো আমার কথা তো হলো মিজানুর রহমান আজহারের মতো সোজাসুজি, কোনো পাখা তারা নেই, যা হবে তাই। এখন মনে করো এই জন্য আরে এমন ভাষা ব্যবহার করলো, প্রায় 140টার মতো কমেন্টস হয়েছে কিছুক্ষণের মধ্যেই। তো দেখি যে যারা বইয়ের লেখক তারাও কিন্তু লিখতেছে, যারা বইয়ের স্যার এখানে দেওয়া মানে ঠিক হবে না স্যার, মানে চিন্তা করো, মানে সবাই জেনে যাবে তাদের প্রকৃতির বিষয়টা, তারা যে এই যে উল্টাপাল্টা পড়ায়, উল্টাপাল্টা বই পড়ে, তার ভেজাল না। এখন লাস্টে দেখা গেল আমি নিজেই দেখলাম যে না, এসব বেয়াদবির সাথে আমার দরকার নেই, আমি নিজেই ওই পোস্টটা রিমুভ করে দিলাম। মানে কি রকম ভাষা, যেটা তুমি চিন্তা করতে পারো না। একজন লেখছে দালালি করে সারা জীবন খাইছে, এখনো করতে হয়। আর একজন লিখলো যে এটা একটা ভালো ব্যবসা, মাল কামানোর ধান্দা, ধান্দা বাদ দেন, এই এতগুলো মারা গেল সে মরলো না। মানে এই যে মানে কি যে একটা, আমি তাজ্জব হয়ে গেছি যে কিরে, কইলাম কি আর এরা বলে কি। এদের অবস্থাটা এই জন্যই এরকম। হুম। তো ওরা ওটা নিয়ে মাইতে থাক, যে পরীক্ষা সংশোধন হবে, একবার পরীক্ষা দিলে আজীবন দেওয়া লাগবে না, এটি এসআই এএসআই হবে, এগুলো এগুলো চিন্তা করে লাভ নেই। তোমরা তোমাদের পড়াটাকে ভালোভাবে পড়ো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, জসীমউদ্দিন? জি জি স্যার, বুঝতে পারছি। আর এইসব ধরে করলে জটিলতা ওটা জটিলতার দরকার নাই, ও যে যতটুকু বোঝে। এটি এসআই এএসআই হলে কি হবে, তার কি বেতন বাড়বে? কি? ওখানে তো কমে যাচ্ছে স্যার, উন্নতির পথ তো তাহলে আরো একটা কমে যাবে স্যার।
দেখো একটা র্যাঙ্কের একটা পদ কিন্তু কমে গেল। আর এই পদ এটা বাতিল করতে গেলে কি করতে হয় জানো? সংসদের অনুমতি লাগে, সংসদীয় কমিটির অনুমতি লাগে। এটা জানো তো? মানুষের পদ বাড়ায়, ওরা আরো কমায় নাকি রে? হ্যাঁ, কি জি স্যার। যাক, এটা তাদের বিষয়। বুঝে না বুঝে নাচে, না বুঝে নাচে বেশি। আচ্ছা, কাহিনী বাদ দাও। এই ক্যামেরা অন অন অফ করছো কেন তোমরা? বাবারে, আমি কিন্তু তোমার ঘরে পরে পড়াবো না, এই তবা। আর না, তোমার এই গ্রুপ পড়ায় আমার লস। চিল্লাইতে হবে বেশি। শোনো, ক, উন্মুক্ত তরবারি হাতে খকে ভয় দেখিয়ে তার টাকার ব্যাগ অর্পণ করতে বাধ্য করে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে একটা ছোড়ার ভয় দেখিয়ে টাকার ব্যাগ দিতে বাধ্য করে। কত ধরনের অপরাধ? 392 স্যার। কে? মালিকুল? 392 স্যার। প্যানেল 300। কোন ধারা সাইফুল? স্যার দস্যুতা 392 স্যার। দস্যুতা না, দস্যুতা তো হলো 390। দস্যুতার শাস্তি এখানে হবে। কারণ অনেকে আবার এখানে উদাহরণ দিবে, নো, এখানে সরাসরি 392 শাস্তির কথাটা লিখতে হবে। কারণ থানায় যখন দস্যুতার মামলা হয় তখন তো আর 390 ধারার কাহিনী লেখা থাকে না, 392টাই হয়। কি আইনুল, তাই না? সঠিক স্যার। কি বিকাশ রায়, কোনো কিছু বলার আছে তোমার? আচ্ছা, নাই। আচ্ছা, ক নামক ব্যক্তি, ভালো করে বোঝো, ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির বাক্সে কিছু টাকা এই অভিপ্রায়ে লুকিয়ে রাখে যে এই টাকা তার বাক্সে পাওয়া গেলে সে চুরি করেছে মর্মে দণ্ডিত হবে। এক্ষেত্রে কয়ের অপরাধ কি? স্যার 192 স্যার। মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা স্যার। এটা কত 192। ধারা? 192 স্যার। তোমাদের একটা প্রশ্ন আসছিল, সঠিক উত্তর 192, ঠিক আছে। তোমাদের একটা প্রশ্ন আসছিল যে ক নামক ব্যক্তি আহ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকদ্রব্য আছে মর্মে তল্লাশিকালে জানতে পারলো যে এই ব্যক্তিকে হয়রানি করার উদ্দেশ্যে সেখানে মাদকদ্রব্য রাখা হয়েছে। এটা কত ধারা? প্যানেল 182 ধারা। 182 না 192? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। যাক, ক, ক্ষয়ের দখলভুক্ত সম্পত্তি চুরি। চুরি করার সময় সে তার পোশাকের নিচে এই উদ্দেশ্যে একটি পিস্তল রাখে যে ক প্রতিরোধ করলে সে তাকে গুলি করবে। এটা কত ধারার অপরাধ কয়ের? প্যানেল করে 382 স্যার। তার মানে এগুলো একটু ভালো করে পড়বা, ছোট প্রশ্নগুলো। এখানে কিন্তু উত্তর লিখতে পারলে 5-এর মধ্যে 5 থাকে, আর ইন্সপেক্টরশিপে এগুলো 3 থাকে। 3-এ 3 পাবা তোমরা। তো যদি না লেখো তাহলে তো নাম্বার পাবা না। এই জিনিসগুলো ঠান্ডা মাথায় শোনো, প্রশ্ন ঠান্ডা মাথায় পড়ে তারপর উত্তর দিতে হবে। আচ্ছা, যদি আবার এখানে প্রশ্ন আসে, দেখো, ক নামক ব্যক্তি চুরি করা কালে তার পকেটে একটা পিস্তল এই উদ্দেশ্যে রাখে সে যদি ধরা পড়ে তাহলে তিনি এটা ব্যবহার করবেন। এই এই ধারণায় চুরি করা কালে গৃহকর্তা জেগে ওঠে। তখন তার কাছে যে রক্ষিত পিস্তলটি ছিল সেটা
গৃহকর্তার দিকে তাক করে মালামাল নিয়ে চলে আসে। সেটা কত ধারা? পেনাল্টি 92 ধারা। তখন কিন্তু 392 দস্যুতা হয়ে গেছে অলরেডি। এই জন্য শোনো, সারা জীবন পড়ে আসছো যে দস্যুতা কাকে বলে। শুধু চুরি দস্যুতা হয়, কিন্তু অপরাধজনক কি জোরপূর্বক সম্পত্তি আদায়, সেটা যে দস্যুতায় পরিণত হয় জীবনে পড়ো নাই, পড়ছি না কোনোদিন? না, সেটা জানোই না তোমরা। 390 আছে স্যার। হ্যাঁ, দস্যুতার সংঘাতের দুটো ধারা আছে, অর্থাৎ দুটো কথা উল্লেখ করা আছে দস্যুতা কিভাবে অনুষ্ঠিত হতে পারে। বলছে চুরির মাধ্যমে, আর একটা হতে পারে জোরপূর্বক সম্পত্তি আদায়ের মাধ্যমে। তো প্রথম কথাটা কি ছিল? চুরি করতে গেছে, যদি বাধাপ্রাপ্ত হই তাহলে পিস্তলটা ব্যবহার করব, এই লক্ষ্যেই পিস্তল নিয়ে গেছে। চুরি করতেছে, তার প্রথম কাজটা ছিল পেনাল কোডের 382। কিন্তু হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠায়, তখন সে গৃহকর্তাকে পিস্তল তাক করেছে। তখন আর 382 থাকে না, তখন সেটা 390 ধারায় দস্যুতায় পরিণত হয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা আপাতত শেষ করি। আরো কিছু বলার থাকলে বলতে পারো, ঠিক আছে? বলার আছে তোমাদের? আনুল, আওলাদ, আরো কিছু বলার আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ ভাই। বিশেষজ্ঞের মতের সাক্ষ্যগত মূল্য এটা একটু বিশেষজ্ঞের মতামতের সাক্ষ্যগত মূল্য 45 ধারা। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এরপরে কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা? স্যার, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। একটা প্রশ্নটা সঠিক বুঝতে পারিনি। হ্যাঁ বলো। সকল সকল খুনই অপরাধজনক নরহত্যা, কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, আলোচনা করি। এটা শোনো, এই এই বিষয়টা, যেমন আমরা যদি দেখি খুনের ব্যতিক্রম কয়টি এবং কি কি খুন, সেখানে খুনের ব্যতিক্রমে বলা আছে যে কোন বিষয়গুলো খুন হিসেবে গণ্য হবে না, অপরাধজনক নরহত্যা। হ্যাঁ, কিন্তু সকল খুনেই কিন্তু অপরাধজনক নরহত্যা। কি কথাটা তাই নয়? জি স্যার। স্যার, সকল খুনই অপরাধজনক নরহত্যা, কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয়। সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, এটা কিন্তু বলা আছে, তাই না? তাই না কথাটা? জি স্যার। হ্যাঁ, এটা পেনাল কোডের 300 ধারার যে উদাহরণ আছে সেখানে বলা আছে। বিষয়টা বুঝতে পারছো? কারণ খুনের যে ব্যতিক্রম গুলো আছে এগুলো অপরাধজনক নরহত্যার মধ্যে পড়ে। তার মানে সব, কিন্তু নরহত্যার মধ্যে যেগুলো পড়ে সেগুলো কখনো খুনের মধ্যে পড়ে না। বিষয়টা বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা লিখবে স্যার। আচ্ছা, ওটা আমরা কালকে আলোচনা করবো, সমস্যা নেই। কালকে মনে করাই দিও প্রথমে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে সময় নেই, আর একটা ক্লাস শুরু করতে হবে। তো সবাই ভালো থাকো। আর কিছু বলবা কেউ শর্টে? নাই? সাইফুল? হ্যাঁ, হ্যাঁ বলো। না স্যার, নারী শিশু মামলায় উম, নারী শিশু মামলা 22 ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের প্রেক্ষিতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাবে? এটা আমরা কয়েকবার আলোচনা করছি, চূড়ান্ত রিপোর্ট কেন করা যাবে না? মেয়ে, ঘটনা সত্য, সাক্ষী প্রমাণ নাই, মেয়েটা রেপ হয়েছে, এটা সত্যি। মেয়ে রেপ হয়েছে, এটা সত্যি। ডাক্তার পরীক্ষা পেয়ে গেছে, মেয়ে জবানবন্দিও দিছে। কিন্তু কে করছে তাকে যদি পাওয়া না যায়, তা চূড়ান্ত রিপোর্টের সমস্যা কোথায়? চূড়ান্ত রিপোর্ট সত্য, বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে। ওই ভুয়া লেগছে মানুষে, ওই যে মিথ্যা মামলা এটা টেটা, এগুলো সুযোগ নেই। জি বুঝতে স্যার। পারছো? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে।